নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র আপনাকে কিংবা শারীরিকভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়, আপনাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবেও গঠনমূলকভাবে একজন প্রকৃত মানুষ হতে সাহায্য করে। আজকালকার দিনে দাঁড়িয়ে এটা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ আমি আপনি প্রত্যেকেই চাইছি যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবো, এবং আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তোলার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। অনেক ব্যস্ততার মধ্যেও ডাক্তারবাবুরা কিন্তু ছুটে চলেছেন গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার বিভিন্ন ক্লিনিকে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, এই যে প্রতিশ্রুতি তাদের জীবনের অঙ্গ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যিনি শুধুমাত্র আপনাদের জন্যই শহর থেকে জেলা এবং গ্রাম থেকে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লিনিকে ছুটে চলেছেন। যে মানুষটি টেলিভিশন পর্দার সামনে আসা মানেই আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই জীবনটাকে উদযাপন করি, কারণ উনি আমাদের শেখান যে জীবনে কিভাবে সুন্দরভাবে বেঁচে থাকা যায়, কিভাবে অতিক্রম করতে হয় বাধাগুলোকে, কিভাবে সুস্থ স্বাভাবিক থাকতে হয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগছি, এবং যে শারীরিক সমস্যার মধ্যে সব থেকে বেশি আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে শিরদাঁড়ার সমস্যা। অনেকেই বলছেন যে শিরদাঁড়ায় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তারা ভুগছেন, এবং এই একটা সমস্যা কিন্তু মানে একটা জেনেটিক সমস্যা নয়, 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা যদি কেন হচ্ছে, মানে কি কারণে হচ্ছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমাদের যে শিরদাঁড়া রয়েছে সেটি কিন্তু আমাদের যে মাথার ঠিক পেছন দিকের একদম এই জায়গাটা ঘাড়ের ওপর থেকে শুরু করে একদম আমাদের টেল বোন কক্সিস অব্দি আমাদের যে হাড় সম্পূর্ণটাকেই আমরা শিরদাঁড়া বলে থাকি। এই শিরদাঁড়াটা ছোট ছোট হাড়, যেটাকে ভার্টিব্রা বলা হয়, এই ভার্টিব্রা দিয়ে ছোট ছোট হাড়গুলো দিয়ে সম্পূর্ণ গোটা শিরদাঁড়াটা তৈরি হচ্ছে। এরকম নয় যে একটা লম্বা হাড় আমাদের শিরদাঁড়ায় রয়েছে, ছোট ছোট অনেকগুলো হাড় দিয়ে আমাদের ভার্টিব্রা দিয়ে আমাদের শিরদাঁড়াটা তৈরি হয়। এবার আমাদের এই শিরদাঁড়ার যে হাড়গুলো সেগুলো আমাদের ভাগ করা আছে। সার্ভাইকাল রিজিয়নে সি স্পাইনের হাড় রয়েছে, ডর্সাল স্পাইনে রয়েছে, লাম্বার স্পাইনে রয়েছে, এরকম ভাগ ভাগ করা রয়েছে হাড়গুলো। আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব, স্পাইনাল স্টেনোসিস। সার্ভাইকাল স্পন্ডলাইটিস বা লাম্বার স্পন্ডলাইটিস বা স্পন্ডাইলোলিস্থেসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, এগুলো খুব কমনলি আমরা শুনে থাকি। কিন্তু অনেক সময় আপনি যখন যদি কেউ আপনার ঘাড়ের বা কোমরের বা পিঠের আপনি যদি এক্স-রে রিপোর্ট করান, আপনি দেখবেন যে একটি ওয়ার্ড লেখা থাকে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বা স্পাইনাল স্টেনোসিস। এবার এই ব্যাপারটা কি, স্পাইনাল স্টেনোসিস ব্যাপারটা কি? এই যে আমাদের যে ছোট ছোট হাড়, যেটাকে আমরা ভার্টিব্রা বলি, তার ভেতরে রয়েছে মজ্জা। এইবার এই যে ভেতরের যে অংশটা, এই যে ভেতরের ডায়ামিটারটা আস্তে আস্তে সেটা সরু হতে থাকে, ছোট হতে থাকে, চেপে যায়। তো একে স্পাইনাল স্টেনোসিস বলা হয়। এটা যখন চেপে যাচ্ছে তখন তার ভেতরে যে শিরাগুলো রয়েছে, যেটা আপনার ঘাড়ের থেকে হাতের দিকে যাচ্ছে বা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, এই শিরাগুলো আপনার চেপে যায়, সেখানে রক্ত সঞ্চালনটা বাধাপ্রাপ্ত হয়, হাতে আপনার ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া বা ব্যথা হওয়া, পায়েও সেম জিনিসটা হওয়া, এগুলো আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে কিন্তু দেখা দিতে পারে। তো একেই আমরা স্পাইনাল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলে থাকি। ম্যাম, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সৌমিত্র বলছি হুগলি থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়। আচ্ছা, কি সমস্যা আছে বলুন আপনার, এবং বয়সটা বলুন। বলছি আমার পেট চন্দ্র আর মাথা যন্ত্রণা হয়। মাথা যন্ত্রণা হয়, আচ্ছা। আর হ্যালো? হ্যালো। হ্যাঁ বলছি, আপনার বয়সটা বলবেন একটু। হ্যাঁ, 30+। 30+, মানে আপনার মাথা যন্ত্রণার সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার মাথা যন্ত্রণার সমস্যা বললেন, আর একটা বললেন যে আপনার গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে মাথা ব্যথাটা হয় যখন অতিরিক্ত আপনার গ্যাস অম্বল হচ্ছে তখনই হয়, না যে কোনো সময় হয়? এটা তো যে কোনো সময় হচ্ছে, কিন্তু গ্যাসটা হলে তখন একটু বেশি হয়।
আচ্ছা, প্রথমত দেখুন, আপনাকে বলবো যে আপনার মাথা ব্যথার তো অনেকগুলো কারণ হতে পারে। হ্যাঁ, আপনার অতিরিক্ত গ্যাস অম্বলের সমস্যা হলে সেখানে আপনার একটা মাথা ব্যথা একটা সৃষ্টি হতে পারে, বা যদি আপনি অনেকক্ষণ ধরে খালি পেটে রয়েছেন সেখান থেকে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে, সেখান থেকে আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে, চোখের সমস্যা থেকে হতে পারে, বা আপনার যদি ঘাড়ে কোনো স্পন্ডলাইটিসের সমস্যা হয় সেখান থেকেও হতে পারে। তো আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার মাথা ব্যথার কারণটা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার এই যে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে তার জন্য আপনার বাইরে খাওয়া দাওয়াটাকে একটু স্টপ করতে হবে। বাইরে খাওয়া দাওয়াটাকে আপনি বন্ধ করুন, বাড়িতেই যা খাওয়া দাওয়া করবেন তার মধ্যে তেল ঝাল মশলাটাকে একটু কম করুন। আর সারাদিন যে আপনি জল খাচ্ছেন সেটাকে আপনি ঈষদুষ্ণ গরম জল খাবেন, বারে বারে খান, অল্প অল্প করে খান, খালি পেটে একদমই থাকবেন না। আর গরম জলটা আপনি অবশ্যই খাওয়া শুরু করুন। প্রত্যেক দিন যাতে আপনার স্টুলটা ক্লিয়ার হয় সেদিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই জিনিসগুলো করুন, আমার মনে হয় এর মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বয়স আপনার খুবই কম, এখনো অনেক আপনার খাওয়া দাওয়া করতে হবে, অনেক কিছু দেখার বাকি রয়েছে। তো আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, আর একটু প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করা, যোগা, প্রাণায়াম যেটা আপনি করতে পারেন সেটা একটু করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি, স্পাইনাল স্টেনোসিস, মানে এই যে একটা শারীরিক ব্যাধি, মানে এটার লক্ষণগুলো যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এই স্পাইনাল স্টেনোসিস আপনার যেরকম ঘাড়ের মধ্যে হতে পারে, কোমরেও হতে পারে। এবার মেন সিমটমস যেটা যেটা আপনার যে কোনো সমস্যা হোক, আপনার স্পন্ডলাইটিস হোক, স্পন্ডাইলোলিস্থেসিস হোক, আপনার যে কোনো সমস্যাতেই আপনার যেটা মেইনলি আপনি যেটা থেকে বুঝতে পারবেন যে আপনার মধ্যে সমস্যা আসছে সেটা হচ্ছে ব্যথা, পেন। আপনার ঘাড়ে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, বা কোমরে ব্যথা হবে। এটা হচ্ছে একটা আপনার খুব বেসিক সিমটমস। আর এই যখন ব্যথাটা শুরু হয় তখনই মেইনলি কিন্তু আপনার মধ্যে একটা চলে আসে যে এবার কিছু হয়তো আমার ঘাড়ে বা কোমরে সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে, রিপোর্ট করতে হবে, কিছু একটা করতে হবে। অনেকে আবার দেখি কমে যায় কিনা, বা কয়েকদিন সময় দেই, বা ঘোরা কোনো টোটকা এগুলো একটু ব্যবহার করি, দেখি কমে যায় কিনা। তো এরকম ভাবে আপনার দেখছি যাচ্ছি করতে করতে কিন্তু সমস্যাটা আপনার অনেকটা দূর চলে যেতে পারে। যেহেতু স্টেনোসিসের মধ্যে আমি কি বললাম যে আপনার এই যে ভেতরের ডায়ামিটারটা আস্তে আস্তে আপনার সরু হতে থাকে, কার্টিলেজ রয়েছে, বাইরে যে আপনার বোন সেটা আপনার ক্যালসিয়ামের জন্য আপনার বোনটা হচ্ছে, তো সেটা আপনার আস্তে আস্তে ন্যারো হয়েই যেতে পারে, সরু হয়েই যেতে পারে। যত সরু হবে তত নার্ভগুলোও নষ্ট হবে। মানে প্রথম আপনার শুরু হয়েছিল হাড়ের সমস্যা দিয়ে, সেটা এখন আপনার নার্ভের সমস্যায় কনভার্ট হচ্ছে। তো এই যাচ্ছি দেখছি এরকম ভাবে কোনো সমস্যাকে ফেলে রাখবেন না। যখনই আপনার মনে হবে যে ব্যথা অনুভব হচ্ছে, সেটা যদি একদিন ব্যথা থাকছে পরের দিন ঠিক হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নর্মাল। হতে পারে আপনার পশ্চার চেঞ্জের জন্য, বা আপনার বালিশ চেঞ্জ করেছেন, বেড চেঞ্জ করেছেন, তার জন্য ব্যথা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনার ব্যথাটা আপনি দেখছেন 3 দিন বা 5 দিন আপনার কন্টিনিউ থেকে যাচ্ছে, তাহলে কিন্তু একটু প্রয়োজন রয়েছে একটু ডক্টরের সাথে কনসাল্ট করার। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তারা বোঝাচ্ছেন আপনারা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই ভালো থাকবেন। আর ভালো থাকাটা কিন্তু সত্যি সত্যি এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার কিন্তু ভীষণ কাম্য, কারণ যদি আমরা শারীরিকভাবে ভালো না থাকতে পারি তাহলে কিন্তু মানসিকভাবেই ভেঙে পড়বো। আর এই যে শারীরিক কিংবা মানসিকভাবে আপনাকে যারা স্ট্রং করে তুলছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, আমি বারুইপুর থেকে বলছি, দীপা ঘোষ। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই যাবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে এবং আপনার বয়সটা? আমার 65। আচ্ছা 65। এবার বলুন তো শারীরিক সমস্যা আপনার। আমার একটু প্রেশার আছে। প্রেশারের সমস্যা, আচ্ছা কতদিনের সমস্যা এটা আপনার? 15 বছর। আচ্ছা এতগুলো দিনের সমস্যা আছে, এর জন্য কি কোনো ডক্টর দেখিয়েছেন? আমি নিয়মিত ওষুধ খাই। আচ্ছা মানে এখন কি সমস্যা হচ্ছে তার জন্য? আয়ুর্বেদিক দেখাতে চাই। আচ্ছা দেখাতে চাইছেন। ম্যামের সঙ্গে একটু কথা বলছি। আমার অল্প কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল এখন নিয়ন্ত্রণে আছে। ভীষণ ভালো সিদ্ধান্ত যেটা আপনি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে হাত ধরে আয়ুর্বেদিক ভাবে সুস্থ হতে। শুনুন ম্যাম বলছেন আপনাকে। কোলেস্ট্রলের জন্য কি ওষুধ খেতে হয় আপনাকে? আমি খাই। আপনি খাচ্ছেন। আর প্রেশারের জন্য আপনি বললেন আপনি মোটামুটি 15 বছর ধরে মেডিসিন খাচ্ছেন, আপনি কোলেস্ট্রলের জন্য ওষুধ খাচ্ছেন। এবার দেখুন, প্রথম কথা তো বলবো যে কোলেস্ট্রল আপনি ইজিলি সেটাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। মেডিসিন খেয়ে আপনি বলছেন এখন রেঞ্জের মধ্যে রয়েছে, আস্তে আস্তে মেডিসিনটাকে কিন্তু ট্যাপার ডোজে আপনি কমিয়ে তার আর খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করে আপনি কিন্তু কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসাইড যেটাই আপনার বেড়ে রয়েছে সেটাকে আপনি ঠিক করতে পারবেন। সেটা খুব ইজি।
এইবার হচ্ছে আপনার প্রেশারের কথায় আসবো। প্রেশারের আপনার যে সমস্যা রয়েছে, আপনি 15 বছর ধরে আপনি মেডিসিন খাচ্ছেন, আর আপনি এটাই হয়তো জানেন যে আপনাকে সারা জীবন এই ওষুধটা খেতে হবে, বা আপনার ডাক্তারবাবু হয়তো আপনাকে এটাই বলেছে যে সারা জীবন আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে, হয়তো প্রেশারের কখনো ডোজ চেঞ্জ হবে বা কখনো কম্পোজিশনটা চেঞ্জ হবে। এইবারই আপনি যদি লং টার্ম প্রেশারের ওষুধ যদি আপনি খেতে থাকেন, সেটা কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার কিডনির মধ্যে এফেক্ট করবে, বা ধরুন আপনি প্রেশারটাকে মাপছেন না, ওই ওষুধটাই আপনি খেয়ে যাচ্ছেন যে পাওয়ারের দিয়েছে, কিন্তু প্রেশার আপনার বেড়ে রয়েছে, সেখান থেকে স্ট্রোক হতে পারে আপনার। তো অনেকগুলো প্রোজ এন্ড কনস এর মধ্যে কিন্তু রয়েছে। এখন আপনার যেটা আপনি চিন্তাধারা করছেন যে আয়ুর্বেদিক চিকিৎসা করবেন, অবশ্যই চিকিৎসা রয়েছে, খুব সুন্দরভাবে চিকিৎসা রয়েছে। হ্যালো ম্যাম, আমার কি অ্যালোপ্যাথিক ওষুধ আমি ছাড়তে পারবো প্রেসারে? একদম ছাড়তে পারবেন, এটা দিয়েই তো আপনাকে আমি এখন বলছি। আমি আমি কি কি টেস্ট করে দিয়ে আপনাদের ওখানে যাবো বলুন? মা, আপনাকে এখন কোনো টেস্ট করতে হবে না, যদি সম্ভব হয় আপনি লিপিড প্রোফাইল টেস্টটা করান, যেটা আপনার কোলেস্টেরলের জন্য। এই রিপোর্টটা আপনি করবেন। আপাতত প্রেশার ওষুধ যেটা আপনি খাচ্ছেন সেটা খান, যতদিন পর্যন্ত না আমরা বলবো বন্ধ করুন। আপনি কিন্তু টুক করে বন্ধ করে দেবেন না, এমন না যে আজকে আমার সাথে কথা বলে আপনি ওষুধ বন্ধ করে দিলেন আর 1 মাস পর আমার কাছে দেখাতে এলেন, সেটা কিন্তু করবেন না। এখন আপনি যেটা রেগুলার খাচ্ছেন সেটা খান। যখন আমরা দেখবো, আমরা আপনাকে বলবো যে কিরকম ভাবে আপনার মেডিসিনটা বন্ধ হবে। একদিনে টুক করে বন্ধ হয়ে যাবে না, আমি হয়তো আপনাকে ডোজটাকে অর্ধেক করে দেবো বা একদিন ছাড়া ছাড়া ওষুধটাকে খেতে দেবো, সেরকম ভাবে আমরা প্ল্যান করব। আপাতত আপনি এক্সট্রা সল্ট, কাঁচা নুন আপনি একদমই খাবেন না। রান্নার মধ্যে চেষ্টা করুন সন্ধব লবণ ব্যবহার করার। আর আপনি একটুখানি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কোন চেম্বার। আমাকে ওই জন্য আপনাকে ফোন করলাম, আমি কি টেস্টটা করে নিয়ে যাবো? রক্ত পরীক্ষা করবেন, লিপিড প্রোফাইল করাবেন, প্রোফাইল জানি। ব্যাস, আর কোনো টেস্ট করতে হবে না। আচ্ছা, আপনি আপাতত এইটুকু টেস্ট করেই নিয়ে আসুন, বাদ বাকি আর কি করবেন না করবেন সেটা আপনাকে সব বলে দেবে, আমাদের এক্সপার্ট টিম রয়েছে। আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে ওরা, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনার নিজের হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। কোন ডাক্তারবাবু কোন চেম্বারে বসছেন, কিংবা আপনার বাড়ির নিকটবর্তী কোন ক্লিনিক হচ্ছে এবং কখন পাবেন কোন ডাক্তারবাবুকে, যাবতীয় তথ্য কিংবা আরো যদি কোনো সংক্রান্ত তথ্য আপনারা জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থ থাকার চাবিকাঠি। কারণ যখনই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করছেন, তখনই কিন্তু আপনি যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পরিবারের সাথে, যেখানকার ডাক্তারবাবুরা কিন্তু প্রতিনিয়ত চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, এছাড়া কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া হেরিয়াতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস খাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাবেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলার বাসীরা পাবেন ডক্টর এম ভট্টাচার্যকে আরো একবার, গৌহাটিবাসীরাও কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, এবং জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা আপনার, যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনাদের পাশে সদা সর্বদা থাকতে প্রস্তুত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাকে বলে একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। ম্যাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, স্পাইনাল স্টেনোসিস, মানে আমরা তো অনেক সময় বুঝতে পারি না, হয়তো আমাদের অনেকদিন ধরে একটা ব্যাক পেন হচ্ছে, তো আমরা কোনো কিছু একটা পেন কিলার খেয়ে নিলাম। এই সাধারণ পেনের মধ্যে আর এই পেনের মধ্যে কি পার্থক্য যদি একটু বলেন আর কি?
দেখুন, আপনার কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা মোরলেস কিন্তু ব্যথার যে প্রকৃতি সেটা কিন্তু সেমই থাকবে। মানে আপনার কোমরে আপনার মনে হবে যে কোথাও কোনো আড়ষ্ট মতো হয়ে আছে বা ব্যথা হচ্ছে। একটা আপনি যেটা স্পেসিফিক ভাবে বুঝতে পারেন, সেটা যদিও একটু সিভিয়ার যখন আপনার সমস্যাটা হবে তখন বুঝতে পারবেন যে আপনার হাতে পায়ের মধ্যে একটু ভারী মনে হচ্ছে বা সেটা আপনার অবশ মনে হচ্ছে, ঝিঝি ধরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো এই ফিলিংটা আপনি আলাদাভাবে বুঝবেন যদি আপনার স্পাইনাল স্টেনোসিসের মতো সমস্যা হয়ে থাকে। ম্যাম, আলোচনায় আসবো। আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে আকাশ চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন আকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন? অ্যাকচুয়ালি আমার মায়ের সম্পর্কে জানবো আর কি। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার মায়ের? আমার মায়ের বয়স প্রায় নিয়ার অ্যাবাউট 72 আর কি। তো ওনার কোমরে একটু প্রবলেম আর কি, মানে হাঁটাচলা করতে প্রবলেম, মানে বেল্ট দেয়া আছে আর কি, হুম, কিন্তু তারপরেও ধরুন সিঁড়িটা একদমই ভাঙতে পারেন না। তো আচ্ছা এটা নিয়ে মানে ওনার মেন যেটা প্রবলেম হয়, উনি হাঁটাচলা করেন কিন্তু ওই মানে ধরুন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা পেন হয়, মানে তখন বসে পড়তে হয় আর কি। আপনার আবার মায়ের খানিকক্ষণ বসে থাকার পর আবার একটু নর্মাল হলে আবার আবার নর্মালি করে সবকিছু। মানে এটা অনেকদিন ধরেই হচ্ছে প্রায়। আপনার মায়ের বয়সটা একটু বলবেন। বয়স 72। 72। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা ওনার কতদিনের? তাও নিয়ার অ্যাবাউট 3-4 বছর তো হয়ে গেল। তো আপনি এক্স রে এমআরআই নিশ্চয়ই কিছু করিয়েছেন? এক্সরে করেছিলাম, সেটা অবশ্য অনেকদিন আগে। ওই যেটা ডাক্তার বলেছিল যে হাড় ক্ষয় হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো বেশ। এবারে ওই জয়েন্ট মুখটা ক্ষয়ে গেছে আর কি, সেটা বলেছিল। তারপর তো উনি ক্যালসিয়ামের ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ওষুধ দিয়েছিলেন হুম, সেগুলো করছে, কিন্তু প্রবলেমটা তো উনি যেটা বললেন যে এই বয়সে তো আর অপারেশন সম্ভব নয়, একদম। কিন্তু যতদিন বেঁচে থাকবেন উনি যাতে নিজেরটুকু নিজের করতে পারেন আর কি। মানে ওনার প্রবলেম হয় উনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, হয়তো বসে পড়লেন, বা নিজের কাজটা করতে গিয়েও খুব প্রবলেম হচ্ছে, বাবারে মারেও বলতে হচ্ছে আর কি। তো ব্যথা রয়েছে ওনার কোমরে? হ্যাঁ, ব্যথা ব্যথা। তো তার ভীষণ জন্য ব্যথা। ব্যথার জন্য উনি ব্যথার ওষুধ খাচ্ছেন? ব্যথার ওষুধ এক্স্যাক্টলি নয়, আমার মনে হয় ওই ক্যালসিয়াম বা ওই জাতীয় ওষুধ। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন, প্রথমত তো বলবো যে ক্যালসিয়াম মেডিসিন, কোনো সাপ্লিমেন্ট এরকম মেডিসিন গুলো না আমাদের বডি সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে না, ঠিক আছে? এর ধরুন 30-40% অ্যাবজর্ব করবে, বাকিটা আমাদের স্টুলের সাথে বেরিয়ে যায়। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট মেডিসিন গুলো সেগুলোকে আপনি বন্ধ করে, যেটা আমাদের খাবারের মধ্যে যে ক্যালসিয়াম রিচ সোর্স যেগুলোর মধ্যে রয়েছে সেই খাবারগুলো ওনাকে দিন। সেটা ওনার বডি অ্যাবজর্ব করবে, ভালো বেটার অ্যাবজর্ব করবে। সেটা একটা কাজ আপনি করতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে যে ওনার যদি কোমরের হাড় ক্ষয় পাচ্ছে, মানে ওনার লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা হচ্ছে, তো সেখানে দেখুন যেটা ওনার ক্ষয় পেয়ে গেছে সেটা হয়তো আমি আপনাকে আর ঠিক করে দিতে পারবো না, কিন্তু এর থেকে বেশি যাতে ক্ষয় না হয়, বা ওনার নার্ভগুলো ডেফিনেটলি এখন আস্তে আস্তে নার্ভগুলো কিন্তু এফেক্টেড অলরেডি হয়তো হয়ে গেছে। ওনার নার্ভগুলো, হাতে পায়ে ওনার ঝিঝি ধরা বা পাটা ভারী ভারী এরকম হয়তো ওনার ফিল হচ্ছে। তো ওনার একটা হাড়ের সমস্যা থেকে, হাড় ক্ষয় পাওয়া থেকে শুরু করে এখন সেটা নার্ভ অব্দি পৌঁছে গেছে, শিরাগুলো নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে। উনি যে বলছেন, আপনি যে বললেন যে একটু কাজ করছে আবার রেস্ট করছে তারপর আবার কাজ করছে, আস্তে আস্তে এটা আরো ডিটোরেট হবে। উনি একদম বেড রিডেন হয়ে যাবেন, একদম কিন্তু শয্যাশায়ী হয়ে যাবেন। তো তার জন্য আমি বলবো যে একটু প্রপার ট্রিটমেন্টের দরকার রয়েছে। কোনো কাটাছেঁড়া অপারেশনের কোনো দরকার নেই। ব্যথা তো ওনার কমেই যাবে, সেটা আপনি ছেড়ে দিন। ব্যথার জন্য তো আলাদা করে আমরা কোনো ব্যথার ওষুধ দিতে পারবো না। ওনার যে হাড় ক্ষয় পাচ্ছে এই জিনিসটাকে স্টপ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে ওনার যে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না নার্ভের মধ্যে, ওই জিনিসটাকে ঠিক করতে হবে। আর ওনার যাতে আর ক্ষয় না পায় সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, যে সিএসএফ ফ্লুইড যেটা থাকে আমাদের স্পাইনের মধ্যে সেটা যেটুকু রয়েছে সেটা যাতে থাকে সেদিকে আমাদের একটুখানি নজর দিতে হবে। আমি বলবো বেশি কষ্ট আপনাকে করতে হবে না। আপনি হাওড়া থেকে ফোন করছেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে। একটু আপনার মায়ের যা প্রেসক্রিপশন বা রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে যদি মাকে সাথে আনতে পারেন খুব ভালো হবে। একটু যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আমাদের রয়েছে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, একবার এসে আপনি দেখা করবেন, তারপর নেক্সট আপনি এরকম ফোন করে আরেকবার জানাবেন যে আপনার মা এখন কতটা ভালো আছে, ঠিক আছে? ম্যাডাম, বলছি যে ওই ক্যালসিয়ামের কথা বলছিলেন না, হ্যাঁ। খাবারের কথা, হ্যাঁ, ওই কি ধরনের খাবার মানে খেলে একটু
খাবারের মধ্যে আপনি ওনাকে পালং শাক দিতে পারেন, যেটা এখন সিজন রয়েছে, চিজ দিতে পারেন, আপনি ওনাকে দুধ বা দুধের জিনিস দিতে পারেন, মাশরুম দিতে পারেন, এগুলো ক্যালসিয়াম রিচ খাবার। আরেকটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বড় কিশমিশ যেটা হয়, যেটাকে আমরা মোনাক্কা বলে থাকি, ওই কিশমিশটার মধ্যে ঠিক এইটুকু মানে 1 চিমটির মতো চুন যতটা হয়, ওই চুনটা আপনি ওই মোনাক্কা কিশমিশের মধ্যে দিয়ে প্রত্যেকদিন সকালে ওনার 2টো করে খেতে দিন। দ্যাটস ইট। এটা আপনি ওনাকে করতে দিন। এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, সেটা ওনার অনেকটা কাজে দেবে। আর কোমর ঝুঁকে কোনো কাজ উনি করবে না। বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, ভারী কোনো কাজ করা, এগুলো কিন্তু ওনার একদমই চলবে না। ঠিক আছে, এগুলোর দিকে একটু নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, এই যে আমরা ফোনটা এক্ষুনি পেলাম, উনি যে বলছিলেন যে হাড় যে ক্ষয়ে যাচ্ছে, তো এটা কি কোনো নির্দিষ্ট বয়স আছে এমনি হাড় ক্ষয়ে যাওয়ার, নাকি যে কোনো বয়স থেকে এটা শুরু হতে পারে? না, ডেফিনেটলি একটা এজ বার তো অবশ্যই রয়েছে। আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখে থাকি, যখন একটু আমাদের বয়স বাড়তে থাকে, এজিং যখন হতে থাকে, তখন আস্তে আস্তে এই হাড় ক্ষয় পাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দেয়। কিন্তু এখনকার দিনে যেরকম আমাদের এনভায়রনমেন্ট রয়েছে বা যেরকম আমাদের খাদ্যাভ্যাস রয়েছে বা আমাদের প্রতিদিন যে দিনচর্যা যেরকম রয়েছে, আমাদের প্রত্যেক দিনের যে রুটিন রয়েছে, সেখান থেকে অনেক কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই হাড় ক্ষয় পাওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু দেখা দেয়। কারণ কেন? ল্যাক অফ নিউট্রিশনের অভাব। আমরা প্রত্যেকে জানি যে পুরো ইন্ডিয়াতে নিউট্রিশনের অভাব রয়েছে, অপুষ্টিজনিত কারণে প্রচুর রোগ হচ্ছে। তার মধ্যে এই যে ক্যালসিয়াম, এই খাবারগুলো খুব সিম্পল খাবার, খুব নর্মাল খাবার, প্রত্যেকের ঘরে কোনো না কোনো একটা খাবার প্রত্যেক দিনই হয়। পনির, মাশরুম বা চিজ, দই, দুধ, পালং শাক, এগুলো প্রত্যেকের ঘরে কোনো না কোনো দিন হয়। কিন্তু অনেকেই থাকে দুধ খাবো না, দুধ খেতে আমার পছন্দ না, পালং শাকে স্মেল করে, বা চিজ খেলে মোটা হয়ে যাবো, পনির আমার স্যুট করে না, এরকম অনেক কিছু চলতে থাকে। তো আপনি প্রথম থেকেই ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনাকে ক্যালসিয়ামের কোনো সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন কখনোই আপনাকে নিতে হবে না। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই সুস্থ এবং নিরোগ জীবন পেতে। প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি এই যে মেডিসিন মানে বর্জিত একটা লাইফ আমরা প্রত্যেকেই লিড করতে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, রোগমুক্ত জীবন কিন্তু আমরা প্রত্যেকেই চাই, কেউ কিন্তু চাই না সারা জীবন একটা রোগ আমরা বহন করে চলবো। তাতে কিন্তু আমাদের শারীরিক মানসিক বিভিন্নভাবেই আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। কিন্তু আপনাদের রোগমুক্ত এই যে জীবন, যারা সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে আপনাদের জীবন এনে দিতে পারেন, তারাই হচ্ছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বাবুসোনা মুখার্জি বলছিলাম ম্যাডাম। তো আমার ম্যাডামের কাছে জিজ্ঞাসা রয়েছে যে ম্যাডাম, আমার গালে না প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে। সেই ব্রণটা মাঝখানে কমেছিল, তারপরে সেই ব্রণটা আবার শুরু হয়ে গেছে। একটা গালে পুরো ভর্তি হয়ে গেছে, ওষুধ লাগাচ্ছি কিছু, সেটাতেও কমছে না, কাজ করছে না, মানে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে। তো ম্যাডাম, এই এত ব্রণ কেন হয়? আচ্ছা, আপনার বয়সটা কত বললেন? ম্যাডাম হচ্ছে আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি এখন, বুঝতে পেরেছি। গোয়ালতোড় কলেজ। আচ্ছা, বলছি এটা কতদিন ধরে আপনার সমস্যা? এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? না ম্যাডাম, এর জন্য কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত করাইনি। কিন্তু আমি জাস্ট আমাদের লোকাল একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে জাস্ট একটা জেল দিয়েছিলেন আর একটা সাবান দিয়েছিলেন আর ফেস ওয়াশ দিয়েছিলেন। তো এইগুলো ইউজ করার ফলেও আমার কিন্তু ব্রণটা কমছিল, তারপরে আবার একটা গালে পুরোপুরি ভর্তি হয়ে গেছে, যে সেটা আর কমেনি। একদম, আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, তো আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেননি যে কেন আপনার ব্রণটা হচ্ছে? না ম্যাডাম, আমি কিন্তু সেটা জিজ্ঞাসা করিনি যে কেন হচ্ছে, আমি জিজ্ঞাসা করিনি। আমি জাস্ট বলেছিলাম যে এরকম ব্রণ হয়ে যাচ্ছে আর কেন কমছে না, এটা 7 থেকে তো হচ্ছে, তাহলে এত কেন হচ্ছে? আমি 3rd ইয়ারে পড়ছি, এখনো এত তো ব্রণ হওয়ার কথা নয় ম্যাডাম। একদম ঠিক। দেখুন, একটা এজ থাকে যেটা আমাদের ম্যানার্কি এজ যেটা হয়, মানে 16 বছর থেকে 18 বছর, ওই সময়টা প্রত্যেকেরই মোরলেস একনে পিম্পলস এগুলো হয়, ওগুলো আবার আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। কিন্তু আপনার যেহেতু বলছেন যে সারাটা মুখে সারাটা গালে আপনার ছড়িয়ে গেছে বা আপনার দুটো গালে, হ্যাঁ, তো আপনার খুব বাড়াবাড়ি হচ্ছে, তো এটা কিন্তু একটা আপনার ইনফেকশন।
একটা আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার জন্য আপনার এই সমস্যাটা কিন্তু বারে বারে হচ্ছে। আরেকটা জিনিস, যদি আপনার কোনো লিভারের সমস্যা থাকে বা আপনার যদি কোন থাইরয়েডের সমস্যা থাকে বা যদি অ্যালার্জি বেশি থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। ম্যাডাম আমার কিন্তু পেট পরিষ্কার হয়নি জানেন, মানে বারে বারে 3-4 বার 5 বার 6 বার যেটা হয়, তো ওর জন্য কি এটা হচ্ছে? হ্যাঁ, তো আপনার লিভারের সমস্যা থাকলে হতে পারে। তো আপনার এত কম বয়সে এরকম পেটের সমস্যা, সেটা তো একদমই অ্যাকসেপ্টেবল নয়। আপনি ঝাড়গ্রাম থেকে ফোন করেছেন, দেখুন আমাদের ঝাড়গ্রামেও চেম্বার রয়েছে, আমাদের খড়গপুরেও চেম্বার রয়েছে। যেটা আপনার সুবিধে মনে হয়, আপনার কাছাকাছি মনে হয়, আমি বলবো যে আপনি একটুখানি এসে আপনি দেখা করবেন। কারণ আগে আপনার কারণটাকে বুঝতে হবে, তারপরে আপনি যত ইচ্ছে আপনি সাবান লাগান, ফেস ওয়াশ দিন, জেল দিন, যাই করুন। আপনি শুধু বাইরে বাইরে করছেন, বাইরে বাইরে আপনি করবেন, ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে যদি জিনিসটাকে ঠিক না করেন, তাহলে আপনি বাইরে বাইরে কত আপনি জিনিস ম্যাডাম ব্যবহার আমি কিছু করবেন। ওষুধ ইউজ করছি, যেমন ধরুন ওই সিজোডন এমডি বা ধরুন যে ট্যাক্সিমো, মানে আমার ঠান্ডা লাগা হাতের জন্য, তো ওইগুলোর জন্য কি বড় হতে পারে? আর দেখুন, আপনি যে মেডিসিন গুলো ইউজ করছেন তার থেকে সাইড এফেক্ট আপনার স্কিনের মধ্যে দেখা দিতে পারে, বাট নট অনলি দিস ইজ দ্য রিজন, এটাই যে একমাত্র কারণ সেটা কিন্তু একদমই নয়। আপনার এই ব্রণ সমস্যা আপনার ইনফেকশন থেকে হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন। একটুখানি আমি আপনাকে বলবো যে আপনি নখ লাগাবেন না, বা আপনি বাইরে যখন বেরোচ্ছেন চেষ্টা করবেন আপনার মুখটাকে ঢেকে বাইরে বের হওয়ার, যাতে ধুলোবালি আপনার মধ্যে জমা না হতে পারে। আর বাইরে বেরোলে ঘরে ফিরে আপনি একটুখানি হালকা গরম জল দিয়ে মুখটাকে, একটু হালকা গরম, যেটা আপনি মানে সহ্য করতে পারবেন, সেটা দিয়ে মুখটাকে একটু ধুয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ যেটা বলে হাত ছোঁয়া করো। হ্যাঁ হ্যাঁ, ওরকমই খুব হালকা, যাতে আপনার স্কিন পুড়িয়ে না দেয়, কিন্তু আপনার ইনফেকশন গুলো যাতে আর না বাড়তে পারে বা ধুলোবালি গুলো যাতে বেরিয়ে যায়, সেরকম একটুখানি টাওয়েল ভিজিয়ে সেটাকে নিংড়ে ভালো করে একটু মুছে নেবেন, একটু পরিষ্কার করে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে কিন্তু ফোন করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এনবিপি ন্যানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের দ্বারাই যে সকল মানুষরা আয়ুর্বেদিক পদ্ধতিতে সত্যি সত্যি নতুন জীবন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাপি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো আদৌ আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিন ধরে ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে টাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা,
আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা, খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবি পিরানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত, যিনি সত্যি সত্যি ভীষণ ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের সামনে আসতে কখনোই ভুলেন না। যখনই উনি সামনে আসেন, উনি লাইভে আসেন, তখনই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখান আমরা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জীবন ফিরিয়ে দিতে পারি, এবং আয়ুর্বেদ কিভাবে পারে আমাদের জীবনকে একটি গঠনমূলক জীবনে প্রয়োগ করতে। এটা কিন্তু প্রত্যেকটা দিনেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনি প্রত্যেকেই চাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে। তো চলুন আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনপি পিনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগছি, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা হচ্ছে অ্যানোফিলিক্স। মানে এটা একটা কি সমস্যা, যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। দেখুন, নামটা খুব খটোমটো মনে হবে অ্যানাফিল্যাক্সিস, কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি হয়তো এক্সপ্লেন করলে আপনারা বলবেন যে হ্যাঁ আমাদেরও তো এই জিনিসটা হয়। অনেক সময় দেখবেন যে কোনো একটা সার্টেন খাবার খাওয়ার পর বা কোনো একটা জিনিস, একটা কোনো পার্টিকেলস তার কাছাকাছি আপনি যখন আসছেন, তখন আপনার শরীরের মধ্যে ইচিং হচ্ছে, চুলকোচ্ছে, বা ওই জায়গাটা আপনার রেডনেস হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বা ফুলে যাচ্ছে, সোয়েলিং চলে আসছে ওই জায়গাটার মধ্যে। তো এই যে আপনার হঠাৎ করে যে চেঞ্জেসটা, এটা এই যে রোগটা, তাকে আমরা অ্যানাফিল্যাক্সিস বলে থাকি। এইবার এই সমস্যাটি মেইনলি ধরুন আমার চিংড়ি মাছ খেলে এই অ্যালার্জিটার কোনো সমস্যা রয়েছে,
কিন্তু আপনার মধ্যে সেই সমস্যাটা নেই। আমি সেটা জানি না যে আমার চিংড়ি মাছ থেকে অ্যালার্জি রয়েছে, আমি চিংড়ি মাছ খেলাম, আমার এরকম ভাবে হঠাৎ করে রেডনেস হয়ে গেল বা ইচিং হলো বা ফুলে গেল। তো এই যে সমস্যাটা, এটা একটা অ্যালার্জিক রিয়াকশন হয় আমাদের শরীরের মধ্যে। আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই অ্যালার্জি রয়েছে, সেটা কারোর কম কারোর বেশি। তো এটা যখন আপনার এই যে অ্যালার্জির যে আপনার যখন কোনো একটা রিক্রিয়েশন হয় ওই জায়গাটার মধ্যে, আপনার যে আমাদের ইমিউনিটি সিস্টেম রয়েছে তার সাথে যখন এসে সেটা মিশে যায়, তখন এই প্রবলেমস গুলো দেখা দেয়। অনেকের ক্ষেত্রে আবার খুব শ্বাসকষ্ট, অতিরিক্ত শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে সেটাও দেখা যায়। অনেকের ডিম বা কাঁকড়া এগুলো থেকে অনেকের শ্বাসকষ্টের সমস্যা চলে আসে। খাওয়ার একদম তুরন্ত সাথে সাথে আধা ঘন্টার মধ্যে বা কিছু মিনিটের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল বা মুখ ফুলে গেল, হাত পা ফুলে গেল, এই যে সমস্যাগুলো এটাকে অ্যানাফিল্যাক্সিস বলা হয়ে থাকে। ম্যাম, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার দিদি ভাই। নমস্কার, বলুন কে বলছেন? পিন্টু বলছি যে আমার স্কিনের প্রবলেম, যে চুলি আছে আর আমার মাথায় একটা টিউমার আছে, বুঝলেন তো? আর আমার লিভারে একটু প্রবলেম আছে, গ্যাস সম্বলতে হয়, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো লাগছে না, বুঝলেন তো? আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 27 চলছে। 27। কোথা থেকে কথা বলছেন আপনি এই মুহূর্তে? ভাঙর থেকে। কোথা থেকে? ভাঙর থেকে দিদি ভাই। ভাঙর থেকে। আচ্ছা, তো এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন, এই যে সমস্যাটা রয়েছে আপনার? না, আমি উমাইগঞ্জ লাগাতাম, বুঝলেন? আচ্ছা, উমাইগঞ্জ ডাক্তার থেকে হচ্ছে না বলে তো আমরা হেডলাইনে ফোন করলাম, সেই জন্য প্রোগ্রামটা দেখি, টিভি চালিয়ে প্রোগ্রাম দেখে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, একটু করা হয়ে যায়। মানে সেটা কি কাজের জন্য করতে হয় না আপনার ভালো লাগে বাইরে খাওয়া দাওয়া করতে, তাই আপনি খাওয়া দাওয়া বাইরে করেন? থেকে ভালো খেতে ভালোবাসি, বুঝলেন? তো খেতে যে ভালোবাসেন আপনি, আপনার বয়সে বাইরে প্রত্যেকেই খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু আপনি কষ্ট পাচ্ছেন, আপনার গ্যাস অম্বলের মতো সমস্যা হচ্ছে, তো এই বাইরের খাওয়া দাওয়াটাকে আপনাকে এখন একটু বন্ধ রাখতে হবে, ঠিক আছে? বা যদি এরকম হয় যে আপনাকে বাইরে খেতেই হবে, কোনো অপশন নেই আপনার কাছে, তাহলে চেষ্টা করবেন যে কম তেল মশলার খাবার বা সেদ্ধ জাতীয় খাবার এগুলো আপনি খাবেন, সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, বাড়িতে যখন খাওয়া দাওয়া করবেন তার মধ্যে একটু তেল ঝাল মশলা এগুলো একটু কম রাখবেন, যাতে আপনার এই যে লিভারের সমস্যা, যে খাবার আপনার হজম হচ্ছে না ঠিকভাবে, এই জিনিসটা যাতে আপনার না হয়, হজমটা যাতে আপনার ঠিকঠাক ভাবে হয়। প্রত্যেকদিন আপনি 3 লিটারের মতো ঈষদ উষ্ণ গরম জল আপনি খান। আরেকটা সমস্যা আপনি বললেন যে আপনার মাথার মধ্যে একটা আপনার টিউমারের মতো রয়েছে। হ্যাঁ, তো সেটা কি ব্যথা হয়? ব্যথা না, এটা ফুলে রয়েছে, জায়গাটা ফুলে রয়েছে। ফুলে আছে, তো সেটা হাত দিয়ে ধরে দেখেছেন যে সেটা জায়গা থেকে নড়ে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে? একই জায়গায় রয়েছে, বুঝলেন? আচ্ছা, আর এটা কতদিন ধরে আছে আপনার? ছোট থেকেই দেখছি একদম। ছোটবেলা থেকে? তো ছোটবেলা থেকে দেখতে দেখতে 27 বছর অবধি তাহলে কি করেছেন ওটা, যে এটা আমার সাথে সাথে কত বড় হয় তাই দেখছেন? এই বছর খাচ্ছি, এই 27 বছর খাচ্ছি। তো কোনো তার রিপোর্ট কিছু করিয়েছেন, কোনো পরীক্ষা করিয়েছেন ওই জায়গাটা? কিছু করেন? আর আপনার একটা ছুরির সমস্যা বললেন, সেটাও কি বাচ্চাবেলা থেকেই আছে? হ্যাঁ, ছুরিটা দেখি প্রায় দিন দেখি হচ্ছে, দেখি ছুরি গায়ে হচ্ছে যাচ্ছে, স্কিনের প্রবলেম দেখি জানা যাচ্ছে। তো দেখুন, সমস্যা তো দেখতে গেলে আপনার একটা একটা করে ছোট ছোট করে অনেকগুলোই রয়েছে। এবার আপনি কেন এগুলোকে মানে নিয়ে বসে আছেন আমি সেটাই বুঝতে পারছি না। আপনার যে টিউমারটা যদি এতদিন ধরেই থাকে, যে আপনি ছোটবেলা থেকে দেখছেন, আজকে আপনার 27 বছর বয়স হয়ে গেল অলরেডি, তো একটু কিন্তু সেই জায়গাটা আপনার রিপোর্ট করার দরকার রয়েছে। সামান্য ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে, আর বাদ বাকি কোনো খোঁচাখুচি ওখানে কিছু করতে হবে না। যেটা আপনি বললেন যে আপনার একটু ছুলির সমস্যা রয়েছে, সেটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জামা কাপড় আপনার আলাদাভাবে ধুয়ে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জামা কাপড় যখন ধুচ্ছেন সেটা যাতে রোদ লাগে সেই জামা কাপড়ে, রোদে দিয়ে শোকাবেন। এরকম না যে ছায়ার মধ্যে শোকাচ্ছে, সেটা করবেন না, রোদে দিয়ে জামা কাপড়টাকে শোকাতে হবে। আর আপনি ওই জায়গায় কোনো ধরনের কোনো মলম বা কোনো ধরনের কোনো ক্রিম কিচ্ছু আপনি ওই জায়গায় কিন্তু ব্যবহার করবেন না, কারণ সেটা আপনার আরো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। টিউমারটার জন্য একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। একটু আপনাকে বলবো যে আপনি ভাঙড় থেকে ফোন করছেন, আপনার একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনি একটু দেখে নিন যে কোন চেম্বারটা আপনার কাছাকাছি হতে পারে। একবার একটু এসে যদি দেখা করেন, আমার মনে হয় সেটা আপনার জন্যই ভালো হবে ওভারঅল প্রত্যেকটা সমস্যার জন্য। রিপোর্ট আপনি একটু অবশ্যই করে নিন, একটা এলএফটি রিপোর্ট করাবেন, রক্ত পরীক্ষা করবেন, এলএফটি রিপোর্ট করাবেন, একটা আপনি আইজি রিপোর্ট করাবেন, আর একটা সিইএ, এই 3টে রিপোর্ট আপনি করান, আর অন্য কোনো রিপোর্ট আপাতত আপনাকে করতে হবে না।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখন লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তারা আমাদেরকে শেখাচ্ছেন আমরা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার ভীষণ প্রয়োজনীয়। কারণ সারা জীবন ধরেই আমরা যে ট্যাবলেট কিংবা মেডিসিন কনজিউম করবো এটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, সুন্দরভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ এবং স্বাভাবিকভাবে নিজেদেরকে রাখতে। আমরা ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আপনাকেও নমস্কার, দুজনকেই নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? ডাক্তারবাবু, আমার ওই 4-5 দিন ধরে আমি বেড়াতে গেছিলাম কিছু কদিন আগে, বেরিয়ে আসার পর মানে অনেকক্ষণ বসে গেছি, যে কাচাকুচি করেছি নিচু হয়ে কলে এরকম করে গামলা, ভারী গামলা কাচাকুচি করে তুলতে কিনা কোমর থেকে ওই মাজার নিচে, কোমর নিচে পর্যন্ত কাঠ পর্যন্ত না খুব অস্বস্তি হচ্ছে 4-5 দিন ধরে। আমি শুতে বসতে গেলে খুব অস্বস্তি, ঘুমোতে পারছি না আমি। আচ্ছা, বসতে গেলে বেশি অস্বস্তি হচ্ছে 4-5 দিন ধরে। পড়েও যায়নি, কিছুই নয়, অনেকক্ষণ কলকলে হেড হয়েছিলাম আর গামলায় ভারী জিনিস তুলতে গেছি, সেই লেগে গেল কোমরে মানে এইখানটা অস্বস্তি হচ্ছে, নিচে পোস্টানটা মানে কাট পর্যন্ত মাঝে মাঝে হচ্ছে আবার কমছে, এরম হচ্ছে। ম্যাডাম আপনার বয়সটা কত বলবেন? বয়সটা 45 প্লাস 46। 46 বছর। আচ্ছা, কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? আমি হুগলি হুগলি বলাগড়াতে না ওইখানে। হ্যাঁ মানে হুগলি। আচ্ছা আচ্ছা, হুগলি থেকে কথা বলছেন, ঠিক আছে। শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনি তো কিছু আছে কিনা আমি জানছি। হ্যাঁ, তো আপনি তো বললেন যে আপনি কোথাও একটা ঘুরতে গেছিলেন, তাই তো? হ্যাঁ, ঘুরে এসেছিলাম ভালো, তারপর কাটাকুচি করে ওইটা গামলাটা নিতে গিয়ে চাল লাগলো এখানটায়। তো ঘুরে এসে আবার কাচাকুচিও করতে হবে? ঘুরে এসেছেন, এবার আরো কয়টা দিন একটু আনন্দ করে একটু আরাম করে কাটান। এই যে কাচাকুচি গুলো যে আপনি করতে গেলেন, তারপর আপনি একটা ভারী গামলা না বালতি কি আপনি বলছেন আপনি তুলতে গিয়ে আপনার কোমরে যে লেগে গেছে, এটা আপনার তখন হয়তো মনে হয়েছে সামান্য একটা কিছু, দুদিন পর ঠিক হয়ে যাবে, একটু গরম সেক দিলে ঠিক হয়ে যাবে বা একটু মালিশ করে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে আপনার যে হঠাৎ করে যে আপনার একটা যে চোট লাগলো, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার মাসেলের পর আপনার যে টেন্ডন গুলো যে রয়েছে, পেশিগুলো যে রয়েছে, সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে? তো যে জায়গায় আপনার ব্যথা রয়েছে আপাতত সেই জায়গায় আপনি একটু গরম সেক দেবেন। এবার কি দিয়ে গরম সেক দেবেন? আপনি 1 মুঠো সৈন্ধব লবণ নেবেন আর 1 মুঠো সাদা বালি নেবেন, দুটোকে একসাথে একটা পোটলা তৈরি করবেন, সেটাকে গরম করে যেই যেই জায়গায় আপনার ব্যথা হচ্ছে ওই জায়গায় একটু চেপে চেপে গরম সেক দিন। ঠিক আছে? এখন কোনো ভারী কাজ করা আপনার চলবে না, চেষ্টা করবেন শক্ত বিছানায় ঘুমানোর। শুধু কাঠের উপর ঘুমাতে পারলে খুব ভালো হবে, নয়তো তার উপর তোষক দিয়ে আপনি ঘুমাবেন। কোনো যে সফট যে বিছানাগুলো হয় তাতে আপনি শোবেন না, এখন শক্ত বিছানায় শোবেন, গরম সেকটা দেবেন। কোনো ভারী কাজ এখন করা আপনার চলবে না। তারপরও যদি আপনি দেখছেন যে না 5 দিন 7 দিন এই জিনিসটা করার পরও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, ব্যথাটা থেকেই যাচ্ছে, একটা কোমরের এক্সরে করিয়ে নেবেন। আর এক্সরেটা করে যদি মনে করেন যে না আপনি ট্রিটমেন্ট করাতে চান আমাদের কাছে, একটু আপনি যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। ম্যাম আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে অ্যানাফিক্সি। তো এই যে একটা যে মানে এটা কি খুব মারাত্মক ধরনের রোগ? মানে নামটার মধ্যেই মনে হচ্ছে না ভীষণ একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু এটাই আমি প্রথমেই বললাম যে নামটা খুব একটা আপনার আলাদা এরকম মনে হতে পারে, খুব ভয়াবহ একটা মনে হতে পারে। ভয়াবহ হতে পারে যদি আপনাকে বারবার সিগন্যাল দেওয়ার পরও যদি আপনি জিনিসটা না বুঝতে পারেন যে এই জিনিসটা থেকে আমার অ্যালার্জি রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটাকে সম্পূর্ণ একদম ক্রাশ করে দেবে, নষ্ট করে দেবে। ইমিউনিটি যে সিস্টেম আমাদের শরীরে, তার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। ইমিউনিটি সিস্টেমের কাজ কি? সে অ্যান্টিবডি তৈরি করবে, সে আমাদের শরীরকে বাইরের রোগ থেকে প্রতিরোধ করবে। এটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার, আমরা যে বলি ইমিউনিটি সিস্টেমের, এটা হচ্ছে একটা কাজ। তো যখন ইমিউনিটি সিস্টেমটা আপনার ঠিকভাবে কাজ করতে পারে না, অ্যান্টিবডিকে ঠিক করে তৈরি করতে পারে না, এবার যে অ্যালার্জিক যে সাপ্লিমেন্টস গুলো যেগুলো রয়েছে, সাপোজ কোনো খাবার বা কোনো জিনিস, অনেকের ক্ষেত্রে দেখা যায় ফুলের রেণু থেকে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়, বা কুকুর বেড়াল তার যে লোমগুলো হয় সেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা হয়। তো এগুলো হচ্ছে অ্যান্টিবডি যখন ঠিকভাবে আপনাকে প্রোটেক্ট করতে পারছে না, তখন এই সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে, আপনার লাংসের মধ্যে, আপনার রক্তের মধ্যে মিশে গিয়ে এই অ্যালার্জিক রিয়াকশন গুলো দেখা দেয় আপনার শরীরে। তো এইখানে আপনাকে কি করতে হবে? আপনার ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক করতে হবে,
বা বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি পাওয়ারকে আপনি কিভাবে ঠিক করবেন, কিভাবে কি করলে ভালো হবে, আমি অনেকবার প্রোগ্রামে আমি অনেকবার সেটা বলেছি। তো সেই জিনিসটাকে আপনি যদি প্রপারলি আপনি ঠিকভাবে রাখতে পারেন, অ্যান্টিবডি যখন প্রপারলি বিল্ড আপ হবে, আপনার এই যে অ্যালার্জেন গুলো যেটা এসে আপনাকে কষ্ট দিচ্ছে, যে আপনার ইচিং হচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই প্রবলেম গুলো আর আসবে না তখন। আয়ুর্বেদ সত্যি সত্যি পারে কিন্তু মানুষকে সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরিয়ে দিতে। আয়ু মানে হচ্ছে জীবন এবং বেদ মানে হচ্ছে জীবনের অঙ্গ। এই যে জীবনের বিজ্ঞান, এই দুটো মিশেলেই কিন্তু আয়ুর্বেদ। আয়ুর্বেদ শুধুমাত্র আপনাকে যে আভ্যন্তরীণভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত আছে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বলছি সীতা হাজরা। হ্যালো, হ্যাঁ একটু জোরে কথা বলবেন ম্যাডাম। সীতা হাজরা। আচ্ছা, সীতা হাজরা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন? আমার বয়স 45। 45। আচ্ছা বলুন কি শারীরিক সমস্যা আপনার? হ্যাঁ একটু পরিষ্কার করে বলবেন। কাশি হচ্ছে আপনার, তাই তো? হ্যাঁ কাশি হচ্ছে। কাশি হচ্ছে, আর কিছু সমস্যা রয়েছে? বলছি ঘুম ভেঙে গেলে কাশি হচ্ছে। ঘুমটা ভেঙে গেলেই কাশি হচ্ছে? অল্প অল্প হয়, ভেঙে গেলেই কাশি হয়, কোনো মতে কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গলায় আপনার খুসখুস করছে কি? গলা খুসখুস করছে, গলা খুসখুস করছে। গলা খুসখুস করেই আপনার কাশিটা হচ্ছে, ঠিক আছে? তো আপনাকে যেটা করার দরকার আছে সেটা হচ্ছে, প্রথম কথা, রাতে আপনি যখন শুতে যাচ্ছেন তখন গলায় একটা আপনি কটনের কাপড় জড়িয়ে, যাতে গলায় হাওয়া না লাগে, ঠান্ডা না লাগে, সেটা আপনাকে করতে হবে। একটু গরম জলের ভাপ নেবেন আপনি, একটা বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার ভাপ নেবেন, যে ধোঁয়াটা উঠছে সেটা আপনি মুখ দিয়ে টানবেন, নাক দিয়েও টানবেন, এটা আপনি করুন। আর যেহেতু আপনার এই যে গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, সেটাও কিন্তু আপনার একটা অ্যালার্জিক মানে রিয়াকশন হচ্ছে। আপনার এই অ্যালার্জি রিয়াকশনের জন্য আপনার ঠান্ডা লাগানোটাকে আগে বন্ধ করতে হবে। এবার আপনি হয়তো ঠান্ডা কোথাও বাইরে যাচ্ছেন না, ঠান্ডা লাগছে না, কিন্তু এই যে আপনি রাতে যখন শুচ্ছেন, আপনার গলাটা যদি খালি থাকে, সেখানে হাওয়া লেগে সেখানেও কিন্তু আপনার অ্যালার্জিক একটা রিক্রিয়েশন হতে পারে, আপনার এই কাশিটা হতে পারে। গরম জল খাবেন, গরম জল বললাম একটা পাত্রের মধ্যে নিয়ে কর্পূর দিয়ে তার ভাপটা নিতে, আর রাতে যখন শুচ্ছেন তখন গলায় একটা আপনি সুতির কাপড় দিয়ে সেই জায়গাটাকে ঢেকে রাখবেন, যাতে ঠান্ডা হাওয়া না লাগে। আপাতত আপনি এই জিনিসটা করুন। তারপরে যদি দেখছেন যে না, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে কিন্তু আমি বলবো যে একটু আপনার চিকিৎসা করার কিন্তু প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিজে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন এবং কোন ক্লিনিক আপনাদের নিকটবর্তী হবে, তাছাড়াও যদি আপনাদের যাবতীয় কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে হেরিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন আবারও ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে আবারও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড় কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে।
আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন দূর থেকে দূর প্রান্তের যে ক্লিনিকগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা জীবনে যাতে ভালো থাকতে পারেন, আয়ুর্বেদকে ভালোবাসুন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই যাতে নিজের এবং নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারেন, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুদের এত পরিশ্রম। তাই অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা কিন্তু অবিলম্বে নোট করুন। আপনাকে দিন, আপনার প্রিয়জনকে দিন এবং আশেপাশে যাদের দরকার, যারা অনেক দিন ধরে সিভিয়ার পেশেন্ট রয়েছেন, অনেক দিন ধরে ভুক্তভোগী, অনেক জায়গায় গিয়েছেন, কিছুতেই ঠিক হতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য। ম্যাম, এই যে যত সংখ্যক যে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো রয়েছে তার কি চিকিৎসা রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এই অ্যানাফিল্যাক্সিসের জন্য যদি আমি বলি তাহলে কিন্তু সেটা মেইনলি আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করা। এছাড়া আপনার অ্যালার্জির সমস্যা যদি হয় যে আপনার আইজি লেভেল আপনার শরীরের মধ্যে বেশি আছে বা আপনার স্কিনের অন্যান্য যে কোনো সমস্যা, আপনার হয়তো লিউকোডার্মা বা ভিটিলিগোর সমস্যা রয়েছে আপনার, বা আপনার সোরিয়াসিস, এক্সিমা বা আপনার অন্যান্য আর যে কোনো অ্যালার্জিক যে র্যাশেস হয়, প্রত্যেকটা সমস্যারই কিন্তু খুব সুন্দর চিকিৎসা রয়েছে আয়ুর্বেদের মধ্যে। আর আপনারা এটা খুব ভালো করে জানেন যে স্কিনের যে কোনো সমস্যার জন্য আপনি যদি ট্রিটমেন্ট করান, সেটা আপনি যখন মেডিসিনটা ব্যবহার করবেন, হয়তো ওরাল মেডিকেশন বা কোনো যদি আপনাকে অয়েন্টমেন্ট বা কিছু কোনো ক্রিম লোশন এগুলো দিচ্ছে, আপনার কিছু এই মেডিসিনগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ভালো থাকবেন। ব্যবহার করা বন্ধ করলে আবার একটা সার্টেন টাইম পিরিয়ড পরে আবার কিন্তু আপনার মধ্যে সেই সমস্যাটা আসতে পারে। অ্যাটলিস্ট আয়ুর্বেদে আপনার এই জিনিসটা হবে না, আপনার একদম রুট কজ যেটা সেখানে ট্রিটমেন্ট হবে। একবার যদি আপনার সমস্যার সমাধান হয়, সেটা দ্বিতীয়বার আপনার এই লাইফে তো আর ফিরে আসবে না। অ্যাটলিস্ট ম্যাম, আলোচনা আসবো। আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বলছি আমি কাকা থেকে বলছি, মায়ের হাতি ভোটার জন্য একটু জানতে চাই। হ্যাঁ, আর একবার বলবেন, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলছি, আমি কাকা থেকে ফোন করছি। কাটোয়া থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের হাতি ভোটার জন্য। হ্যাঁ, আপনার মায়ের হাঁটু ব্যথার সমস্যা, তাই তো? হাঁটু বলতে হাঁটুর উপর থেকে কোমরের নিচ পর্যন্ত খুব যন্ত্রণা করে, আর হাঁটতে গেলে কষ্ট হয়, পিছনে গেলে বিশাল কষ্ট হয়। আচ্ছা, আপনার মায়ের বয়স কত? বয়স আমরা 58 বছর। 58 বছর। মানে কতদিন ধরে এই সমস্যায় উনি ভুগছেন? কতদিন ধরে বলতে প্রায় 5 বছর চলছে। 5 বছর ধরে এই সমস্যায় ভুগছেন। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন বাকি। তো এই 5 বছরের মধ্যে আপনি পরীক্ষা তো নিশ্চয়ই করিয়েছেন? না, পরীক্ষা করা হয়নি। হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল, আবার আবার ডাক্তার দেখানো হতো এরকম। তারপর আমার যে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হলো, আমার মতো। ঠিক আছে, আপনি তো অনেক ডাক্তার দেখিয়েছিলেন এই 5 বছরের মধ্যে, তো কোনো ডাক্তারবাবু আপনাকে কোনো পরীক্ষাই করতে দেয়নি? না, কোনো পরীক্ষা করতে দেয়নি। তো পরীক্ষা না করলে আপনি বুঝবেন কি করে যে ওনার সমস্যাটা কোথা থেকে আসছে? ওনার সমস্যাটা হাড়ের না? আপনাকে ফোন করা এরকম। সে তো আপনি 5 বছর পরে আপনি আমাকে ফোন করছেন, কিন্তু আপনি 5টা বছর কি করলেন? বা আপনার তো তখন মনেও হলো না যে না আমার তো রিপোর্ট করার দরকার বা জানার দরকার। দেখুন, আমি আপনাকে বলবো যে যেহেতু আপনার মায়ের বলছেন কোমরের নিচ থেকে মানে হাঁটুর ওপর পর্যন্ত ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত ব্যথা আছে, যেটা সুস্থ গেলে পা নড়াতে পারে না, ভালো করে বসতে পারে না। আপনার মায়ের আগে একটা আপনি কোমরের এক্স-রে রিপোর্ট করান, ঠিক আছে? কোমরের এক্স-রে রিপোর্ট হবে, দুটো হাঁটুরও এক্স-রে রিপোর্ট হবে। শুধু এই দুটো আপনি রিপোর্ট করান, এই কাজটুকু আপনি এখন করুন। কোনো ধরনের ব্যথার ওষুধ ওনাকে দেবেন না বা কোনো ধরনের তেল মলম এখন কিচ্ছু দেবেন না। আগে এক্স-রে রিপোর্টটা করান। আপনি কাটোয়া থেকে ফোন করছেন, আমাদের হাওড়াতে অনেক চেম্বার রয়েছে, বর্ধমানেও চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয় আপনি সেখানে এসে একবার দেখা করবেন। আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে পারলে খুব ভালো হবে। বলুন। বলছি, আমি আপনার অলরেডি বর্তমানে আপনাকে কোনটাকে নাম কিছু দিয়েছি। আচ্ছা বেশ, তাহলে তো খুব ভালো কথা। একসাথে করতে হবে নাকি রিপোর্টের জন্য আপনাকে একবার ফোন করতে হবে? বেশ, যদি সম্ভব হয় রিপোর্টটা করিয়ে দিন। যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি এসে একবার দেখা করুন, তারপর কি করতে হবে না করতে হবে সবটা আমরা আপনাকে গাইড করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে রিপোর্টটা করিয়ে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, যদি সম্ভব হয় করিয়ে নিন। অনেক ধন্যবাদ।
আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করতেই পারেন। যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনারা ফোন করতেই পারেন, তার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে এবং তার জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থ থাকার চাবিকাঠি। কারণ প্রত্যেকটা মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের জন্যই দূর থেকে দূর প্রান্তে বিভিন্ন ক্লিনিকে ছুটে যাচ্ছেন শুধুমাত্র যাতে আপনি এবং আপনার প্রিয়জন একটি সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে পারেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণই দরকার। কারণ আপনাদের সুস্থতাই কিন্তু একমাত্র কাম্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। ম্যাম, এই যে আমরা এখন অনেকগুলো ফোন পেলাম, তার মধ্যে অনেকেই বলছেন যে কোমরজনিত সমস্যা কিংবা হাঁটুজনিত সমস্যা, মানে এটা কি কোনো পার্টিকুলার বয়সের কারণেই হচ্ছে নাকি যে কোনো কারণে এই ধরনের সমস্যা কিংবা হাড় ক্ষয়ের সমস্যা হতে পারে? বেসিক্যালি একটু এজ হয়ে গেলে তবে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় আমাদের শরীরের মধ্যে। কিন্তু এখন যা পরিবেশ রয়েছে বা আমাদের রুটিন রয়েছে, খুব কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু গা হাত পা ব্যথার এই সমস্যাগুলো দেখা দেয়। আজকে আমি চেম্বারে একটা 17 বছরের মেয়েকে দেখে এসেছি, তার গা হাত পায়ে ব্যথা, মাসেল ক্র্যাম্প হচ্ছে, তার নার্ভ গুলো তার আস্তে আস্তে এরকম হচ্ছে যে হাতগুলো টানছে ভেতরের দিকে। তো এই সমস্যাগুলো আগে আমরা যেটা দেখতাম যে একটু এজেডদের মধ্যে হয়, এখন কম বয়সের মধ্যেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। ম্যাম, আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, বলছি যে আমি ওই শ্যামনগর থেকে বলছি। আচ্ছা ম্যাডাম, আপনি প্রথমে আগে টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন, তাহলে সবটা সুন্দর করে শুনতে পাবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, আপনি টিভির ভলিউমটা মিউট করুন, না হলে কিচ্ছু শুনতে পারবেন না ম্যামের কথা। ও হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, আপনি টিভিটা মিউট করুন, ফোনে শুনুন সব কথাগুলো। ঠিক আছে, করেছি। হ্যাঁ, এবার বলুন কার সমস্যা? হ্যাঁ বলছি, আমার ঠাকুমার 64 বছর বয়স। 64? আচ্ছা ম্যাডাম, একটু প্লিজ টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ বলছি, আমার ঠাকুমার 64 বছর বয়স। আচ্ছা বলুন কি সমস্যা এবারে? আমার ঠাকুমার 64 বছর বয়স, আর উনি অনেক ওষুধ খেয়েছেন, অনেক ওষুধ কি করা যায়? কি সমস্যা হচ্ছে ওনার বুঝতে পারলাম না। একটু পরিষ্কার করে সমস্যাটা বলুন। হ্যাঁ বলছি, আমার ঠাকুমার ডানাতে যন্ত্রণা হয়, মানে বাত টাইপের, অনেক ওষুধ খায় কিন্তু কমছে না, কি করা যায়? আচ্ছা, বাতের সমস্যা। আচ্ছা, উনি যে অনেক ওষুধ খায়, কেন অনেক ওষুধ খাচ্ছে? ওনার মানে হাঁটুতে ব্যথা বললেন তো? হ্যাঁ, তো হাঁটুতে কি হয়েছে ওনার? কোনো রিপোর্ট কিছু করিয়েছেন বা কোনো ডাক্তারবাবু কিছু বলেছে যে ওনার হাঁটুতে এই সমস্যাটা হয়েছে তার জন্য ওষুধ দিচ্ছে? না, এইটা নয়, মানে হঠাৎ করে যন্ত্রণা অনেকদিন ধরেই হয়েছে, তারপর একটা ডাক্তারখানায় গিয়েছিল, উনি বললো যে ওষুধ খান। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এরকম ভাবে আপনার ঠাকুমার অনেকটাই বয়স, আপনি বললেন, আপনি ওনাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন, ডাক্তার বললে দিল আপনি ওষুধ খান, আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কি জানার একবারও ইচ্ছে করেনি যে আমার ঠাকুরমার কি হয়েছে? আপনি এখন যতটা কনসার্ন হয়ে আমাকে ফোনটা করলেন, সেই কনসার্নটা আপনার তখনও হওয়ার দরকার ছিল যখন আপনি ডাক্তারবাবুকে দেখাতে গেছেন, যে ডাক্তারবাবু আমার ঠাকুমার হাঁটুতে কি হয়েছে, কি সমস্যা। হাঁটুতে ব্যথা হচ্ছে তার মানেই যে ওনার হাড় ক্ষয় পাচ্ছে সেটা কিন্তু নয়। আর্থ্রাইটিসের প্রবলেম হতে পারে, ওনার সেখানে অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, লিগামেন্টের সমস্যা হতে পারে, মাসেলের সমস্যা হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। আর প্রত্যেকটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আলাদা হবে। তো সেই জিনিসটা কিন্তু একটু প্রত্যেককে আমি বলবো, শুধু আপনাকে নয়, বুঝতে হবে। আপনার অধিকার রয়েছে জিজ্ঞেস করার যে ডাক্তারবাবু আমার কি হয়েছে, বা কোনো রিপোর্ট যদি আপনি করছেন সেই রিপোর্টটা নিয়ে গিয়ে যখন ডাক্তারবাবুকে দেখাবেন তখন আপনার জানার অধিকার রয়েছে। আপনাকে হয়তো আপনার ডাক্তারবাবু বলবে যে আপনি কি বুঝবেন, অত বুঝতে হবে না, আপনি ওষুধ খান না। আপনি হয়তো মেডিকেল টার্ম আপনি বুঝবেন না, কিন্তু উনার হাড়ের সমস্যা না নার্ভের না মাংসপেশি না কোথায়, সেইটুকু তো আপনি বুঝতে পারবেন। এইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অনেকটা নিজের বা আপনার বাড়ির লোক যারা অসুস্থ ওদের আপনি কেয়ার করতে পারবেন। যাই হোক, আপাতত আপনার ঠাকুরমার জন্য বলবো হাঁটু ভাঁজ করে উনি বসবে না, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি সিঁড়ি ওঠা নামা করা, এগুলো উনি একদমই এখন করা চলবে না।
একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করুন, যে আপনার প্রেসক্রিপশন রয়েছে বা যদি কোনো রিপোর্টস আপনি করে থাকেন সেগুলো নিয়ে আপনার ঠাকুমাকে সাথে নিয়ে একবার আমাদের যে কোনো একটা চেম্বার যেটা আপনার সুবিধা হবে সেখানে এসে একবার একটু দেখা করবেন। তাহলে অ্যাটলিস্ট আমরা আপনাকে এইটুকু জানাতে পারবো যে আপনার ঠাকুমার হাঁটুতে কি হয়েছে, কি করলে উনি ভালো থাকবে, কি খাবেন কি খাবেন না, সবটা আমরা একদম আপনাকে গাইড করবো। যদি সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে এবং নিজের প্রিয়জনকে সুস্থ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এমবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ আয়ুর্বেদিক পদ্ধতিতে একমাত্র যারা সুস্থ স্বাভাবিক দিতে পারে তারাই হচ্ছেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। ম্যাম, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।